আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ফিরতি টিকিট বিক্রি শুরু 21শে মে। দেশে হামের টিকা ও হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 94% হাম রুবেলা টিকাদান সম্পন্ন, শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান সিটি মেয়রের। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক, বলছে ইরান। এবং ঢাকা টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। টাইগারদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, মেধা পাচার রোধ করে মেধার বিকাশ ও মেধার লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধার লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক ও ইউজিসির সচিব ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় শিক্ষাবিদ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসির সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতি প্রণেতা, সিনিয়র সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্প খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কারিগরি শিক্ষাকে শক্তিশালী করতে চায় সরকার, পাশাপাশি ভাষাগত শিক্ষার ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যার প্রতিভা আছে তার দায়িত্ব নেবে রাষ্ট্র। তিনি পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী 10 থেকে 12 বছরের মধ্যে সুফল দেখতে পাবে দেশের জনগণ। প্রধানমন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার, এজন্য ছাত্রছাত্রীদের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। 13 মে বিক্রি হবে 23 মের টিকিট। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে। বিগত ঈদের মতো এবারও প্রতিদিন সকাল 8টা থেকে রেলের পশ্চিমাঞ্চল তথা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা 2টায় পূর্বাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে বা স্ট্যান্ডিং যাওয়ার টিকিট বিক্রি হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণীর কোচে যাতায়াত করা যাবে না। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসিতে গুম, নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলায় গুমের শিকার ব্যবসায়ী নাজিম উদ্দিনের আজ অবশিষ্ট জেরা চলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে আজ সকালে এই জেরা শুরু হয়। এর আগে গতকাল তার জবানবন্দি শেষে মামলাটিতে তাকে জেরা শুরু করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 হত্যা সহ 3 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক করেছেন প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আজ দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু হয়। গতকাল এই মামলায় প্রথম দিনের যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। এর আগে 23 এপ্রিল শেষ হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর পাশাপাশি হামের টিকার সংকটের কারণে দায়িত্ব অবহেলা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, জ্বালানি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করছে সরকার। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো এবং এই টিকা যে দেয়া হলো এটা ব্যাখ্যা কবে থেকে এই অবহেলা শুরু হলো, সেটা আওয়ামী লীগের যদি সময় থাকে সেটা, ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তারা সরকারকে কিন্তু অ্যালার্মিং দিয়েছিলেন যে তারা যেভাবে প্রকিউর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গা, কিন্তু তার কথাই যে শতভাগ সঠিক তা না। তদন্ত কমিটি সবই যাচাই বাছাই করে দেখবে। বর্তমান সরকারের উদ্যোগে দেশজুড়ে চলছে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের কার্যক্রম। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখল ও দূষণে হারিয়ে যাওয়া খালগুলো এখন ফিরে পাচ্ছে নতুন প্রাণ। সেই খাল খননের কাজের অগ্রগতি দেখতে আজ ময়মনসিংহের তারাকান্দায় যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সেখানে বেশ কিছু বেদখল ও ভরাট হওয়া খালের পুনঃখননের কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় এই পুনঃউদ্ধারকৃত খালের তদারকি করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হয়েছে। সকালে কাজের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভা কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও পৌরসভায় সড়কবাতি উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হাটহাজারী হবে চট্টগ্রামের একটি মডেল সংসদীয় আসন। ইতোমধ্যে অনেক কিছু দৃশ্যমান হয়েছে, আগামী 3 মাস পর আরও অনেক কিছু দৃশ্যমান হবে। হাটহাজারী পৌরসভার প্রশাসক ও ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কাঞ্চনপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এরপর তিনি ধলই ইউনিয়নে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন করে কঠোর অবস্থান নিয়েছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিকে অবিশ্বাস্য রকম দুর্বল বলে মন্তব্য করার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলছে যুদ্ধ বন্ধে তারা দায়িত্বশীল প্রস্তাব দিয়েছে, বরং অযৌক্তিক শর্ত দিচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে দেশটি। সব মিলিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি অব্যাহত আছে, তবে তা অবিশ্বাস্য রকম দুর্বল। ট্রাম্প অভিযোগ করেন, তিনি 4-5 বার চুক্তি করার চেষ্টা করেছেন, কিন্তু ইরানের নেতৃবৃন্দ তাদের অবস্থান পরিবর্তন করেছেন। এ সময় তিনি আবারও ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন, এটি পুরোপুরি আবর্জনা। After reading that piece of garbage they sent us, I didn't even finish reading it. They said, I'm not going to waste my time reading it. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, তেহরানের দেয়া প্রস্তাবগুলো দায়িত্বশীল ও উদার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে অযৌক্তিক দাবি করছে। এ সময় তিনি আরও জানান, নিজেদের স্বার্থ সুরক্ষায় ইরান প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরান প্রস্তুত। তিনি বলেন, এবার হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য বিস্ময় অপেক্ষা করছে। ইরানের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যত বেশি গড়িমসি করবে, তাদের করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির চুক্তি উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় বৃদ্ধ ও শিশুসহ আজও নিহত হয়েছে 4 জন। জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান লেবাননে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী 100টিরও বেশি হামলা চালিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এর আগে গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে 2 বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। নিজ দল লেবার পার্টির আইন প্রণেতাদের পদত্যাগের দাবির মুখে প্রবল চাপে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হাউস অব কমন্সের লেবার পার্টির 70 জন সদস্য তার পদত্যাগ দাবি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও এই দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে এর আগে সোমবার স্টারমার নিজেকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানালেও তেমন সাড়া মেলেনি। লন্ডনে দলের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্টারমার দল ও ভোটারদের প্রতি তার পাশে থাকার আবেগঘন আহ্বান জানান। তিনি বলেন, নেতৃত্বের লড়াই এই মুহূর্তে কেবল বিশৃঙ্খলায় বয়ে আনবে। সেই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও সাহসী ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় ঘটে। এতে দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়া অর্থনীতি সহ দেশটির নানাবিধ সমস্যা সমাধানে সাধারণ মানুষের পাশাপাশি দলের লোকজন তার উপর সন্তুষ্ট নন। মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে ৩৭ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ। নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। পেরাক MME এর পরিচালক মোহাম্মদ শুকরি খোতব সোমবার গভীর রাতে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নৌকাটিতে মোট ৩৭ জন অভিবাসী ছিলেন। এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। মোহাম্মদ শুকরি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গোর এবং কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকা। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে গুলি করে পালিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ক্যাপশনে দাবি করা হয় মধ্যরাতে রাজধানীর পল্লবী থানা লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি। তবে অনুসন্ধান বলছে ভিন্ন কথা। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। রাজধানীর পল্লবী থানা আক্রমণের ঘটনা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। অনুসন্ধানের শুরুতে ভিডিওটির বিভিন্ন কি ফ্রেম, রিভার্স ইমেজ সার্চ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টেই আলোচিত ভিডিওটি রয়েছে। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী এটি কোনো শুটিং বা নির্মাণ প্রক্রিয়ার ভিডিও। ইনস্টাগ্রাম আইডির অ্যাবাউট সেকশনে দেখা যায় অ্যাকাউন্টটি কলম্বিয়া থেকে পরিচালিত হয়। পরে আইডিতে দেওয়া ইউটিউব লিঙ্কে গিয়ে দেখা যায় জেসার্স মার্টিনেজ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে একই ধরনের অসংখ্য ছোট ভিডিও পোস্ট করেছেন। এছাড়া এই নাম দিয়ে ফেসবুকে অনুসন্ধান করে একটি আইডি পাওয়া যায়। সেখানে তিনি লেখক এবং প্রযোজক হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রামের পোস্টের তারিখ 15 এপ্রিল 2026। ফেসবুকে আরও অনুসন্ধান করে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আলোচিত ভিডিওটি ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও। এটি কোনো বাস্তব হামলার দৃশ্য নয়। পল্লবী থানা লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি এ দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টগুলো তাই মিথ্যা। মিরাজ উদ্দিন, ডেস্ক রিপোর্ট। নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের তরুণদের সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, জাদুঘরে বাঙালির দীর্ঘ সংগ্রাম ও জুলাই আগস্টের ঘটনা প্রবাহ অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে, যা মানুষকে অনুপ্রাণিত করবে। আমাদের জাদুঘরের কাজ নানান দিক থেকে শুরু হয়েছে এবং ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী
তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়, ফেসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফেসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। যেভাবে এদেশের তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। 18 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক সংগ্রামের নানা অধ্যায়। জাদুঘরে রয়েছে লং ওয়াক টু ডেমোক্রেসি, রোড টু ফিউচার, শহীদদের মেমোরিয়াল, প্রতীকী আয়নাঘর এবং জুলাই মঞ্চ। মূল ভবনে তুলে ধরা হয়েছে দীর্ঘ 16 বছরের শাসনামল ও জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 94% সম্পন্ন হয়েছে জানিয়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ চলমান হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে এক বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, ইতিমধ্যে লক্ষ্যমাত্রার 94% শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। মেয়র বলেন, চাকরিজীবী মায়ের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সান্ধ্যকালীন সেশন এবং শুক্রবারও টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। তিনি জিরো ডোজ ও বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। শেয়ার বাজারের খবর। টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,683.71, যা গতকালের চেয়ে শতকরা 0.28 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,875.83, যা গতকালের চেয়ে শতকরা 0.12 বেশি। আজ 205টি কোম্পানির 40,29,352টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 21,05,75,000 টাকারও বেশি। এর মধ্যে 109টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 67টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 79 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 99 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 74 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 144 টাকা 64 পয়সা, ব্রিটিশ পাউন্ড 167 টাকা 12 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 25 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 396 টাকা 8 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 80 পয়সা, থাই বাত 3 টাকা 75 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 7 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে দিল নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্টে এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে পেল টানা তৃতীয় জয়। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5 নিলেন নাহিদ রানা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 268 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 3 উইকেটে 116 রান তুলে পঞ্চম দিনে চা বিরতিতে যায় পাকিস্তান। তখনও তাদের হাতে ছিল 7 উইকেট। শেষ সেশনে পাকিস্তানের জিততে দরকার ছিল 152 রান, বাংলাদেশের প্রয়োজন ছিল 7 উইকেট। এই লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে গেল।
একাই 4 উইকেট নেন নাহিদ রানা, বাকি 3টি উইকেট নেন তাইজুল ও তাসকিন আহমেদ। এর আগে চতুর্থ দিন করা 3 উইকেট হারিয়ে 152 রান নিয়ে পঞ্চম দিন সকালে খেলতে নামে বাংলাদেশ। লিড ছিল 179 রানের, সেখান থেকে 267 রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 14 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 25 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 7 মিনিটে, ভাটা সকাল 10টা 16 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 41 মিনিটে এবং ভাটা রাত 10টা 29 মিনিটে।